ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছে আমি শোভনারে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 23শে অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর ধারাবাহিকতায় এখন জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি তুলেছে ছাত্রনেতারা। এর মধ্যে আজ বুধবার আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন। এই মিছিলের মাধ্যমে ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে অনড় অবস্থান প্রকাশ করলেও বিএনপি অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতেও বিএনপির সাড়া মেলেনি। এমন প্রেক্ষাপটে বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকিও দিয়েছেন তারা। ছাত্রনেতাদের এমন অবস্থানের মধ্যে বিএনপি মহাসচিব জানিয়েছেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এসেছে গণমাধ্যমে। বলেছেন, আওয়ামী লীগের বিচার তারাও চান, তবে রাজনৈতিক দল হিসেবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলতে পারেন না জানিয়ে এই সিদ্ধান্ত জনগণের উপর ন্যস্ত করেছেন। এদিকে আজ গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত হওয়ার কথা থাকলেও বিতর্ক এড়াতে তা পরিহার করা হয়েছে বলে জানিয়েছেন সরকার। এতে কি আসলেই বিতর্কের অবসান ঘটল? কেননা এরই মধ্যে জনমনের প্রশ্ন উঠেছে, বিএনপির নারাজির কারণেই হয়তোবা ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের এই বিধানটি। তবে কি বিএনপির দেখানো পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালী, আছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। রাজনীতি এবং আসলে এখন একটা নির্বাচনের রাজনীতি এবং সেই নির্বাচনের রাজনীতিতে কোন পথে সবাই যাচ্ছেন এরকম একটি শিরোনাম আমরা করেছি, কিন্তু আসলে সাম্প্রতিক সময়ে সব বিষয় নিশ্চয়ই আসবে আমাদের আলোচনায়। মাহমুদুর রহমান মান্না, শুরুতে আপনার কাছে যদি যাই, এই যে আইসিটি আইন সংশোধনের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তি না রাখার একটি সুপারিশ প্রস্তাব এসেছে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া না দেয়া নিয়ে সাম্প্রতিক সময় যে আলোচনা চলছে, প্রধান উপদেষ্টা আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন, বিএনপি নেতাদের বক্তব্য রয়েছে, সেটির একটি প্রভাব এখানে আছে। আপনি কি মনে করেন? তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই এই কারণে বলছি আমি যে আজকে আমি কিন্তু নিউজ শুনি টেলিভিশনে, কোনো সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু সকালবেলা পত্রিকা পড়েছি। তার মধ্যে আমি দেখেছি যে ওখানে রিভিউজ আছে, মন্ত্রণালয় কী বলে মন্ত্রিসভার বৈঠক বসবে, সেখানে ইস্যুটা আসবে। তবে সাংবাদিক বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব কোর্ট করতে পারবে, কিন্তু তারা সিদ্ধান্ত দিতে পারবে, মানে রায় দিতে পারবে না। আমার কাছে তখনই মনে হয়েছে এটা কীরকম হলো, একটা কোর্টের কাছে একটা বিচার দিয়েছেন, বিচারের রায় দিতে পারবে না। এরকম কোর্ট কখনো নিজেই বলে এই ব্যাপারটা সাজেশন দেয় এটা করা যেতে পারে, কিন্তু এখানে আপনি ডিকটেশন দিচ্ছেন যে তারা এতদূর যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। এটা দিয়ে তো গভর্নমেন্টের বায়াসটা একদম স্ট্রেট। তারা এটা চাচ্ছে না যে কোর্ট রায় দিয়ে নিষিদ্ধ ঘোষণা করুক। মেবি তারা নিষিদ্ধটা চায় না, এখান থেকে কিন্তু ধরে নেওয়া যায়। কিন্তু এরকম আসলো কেন? সরকারের মধ্যে এখন তো আমি দুটো সরকার দেখি, ছাত্রদেরও তো 3 জন উপদেষ্টা আছে। তাছাড়া ছাত্রদের প্রায় সবাই ওই যে সহকারী উপদেষ্টার মতোই কাজগুলো করছে, এবং ছাত্রদের এত বড় রক্তদানের মধ্যে দিয়েই সরকারটা আসে, নাহলে তো আসতে পারতো না। শেষ বিজয়টা, শেষ ফাইনাল কারণ তো ওরাই খেলেছে। তো তারা এটা চাচ্ছে না, কিন্তু এটা বাই অ্যান্ড লার্জ বলা যায় যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে আছে তারাও চায় না, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষপুটে নাই কিন্তু এই আন্দোলনের সাথে ছিল, আলাদা করে মিছিল করেছে, মশাল মিছিল করেছে, তারাও বলেছে যে এটা হতে পারে না। মানে এই যে বিএনপি এখন একটা কথা তুললো যে তাদেরকে নিষিদ্ধ করা যায় না, কারণ আইন করে এটা করা যায় না, এটা করলে ক্ষতি হয়। আর তাছাড়া আমরা একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সম্পর্কে এটা বলবো কেমনি? তো ওই রাজনৈতিক দল আমাদের দেশের আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল না, জামাত ইসলামকে। তারপরে দেখেন আপনার এই যে জার্মানিতে, ইতালিতে নাজি পার্টি বা ফ্যাসিস্ট পার্টি, এগুলো যে বন্ধ করা হয়েছে, আজ পর্যন্ত এসব দেশে এগুলোর অনুমোদন দেওয়া হয়নি। তো এটা করা যায় না যে তা তো, এরকম করার ইতিহাস আছে, উদাহরণ আছে আমাদের সামনে। যত বড় অপরাধ হিটলারের পার্টি কিংবা মুসলিনের পার্টি করেছিল, সেই তুলনায় ভেবে দেখেন যে মাত্র 20 দিনের ব্যবধানে 1,500 মানুষ খুন করা হয়েছে।
এটাকে আপনি ব্যক্তির বিরুদ্ধে মামলা দেবেন, মামলা কার বিরুদ্ধে দেবেন? দলের বিরুদ্ধে অথবা সরকারের বিরুদ্ধে। কারণ নির্দেশটা দল দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, তোমরা তাদেরকে ঠান্ডা করো, এবং বলেছে যে আমার ছাত্রলীগ তাদের ঠান্ডা করতে যথেষ্ট। তারপর ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে, হত্যাকাণ্ড করেছে, সেটা আমরা দেখেছি। আর মানবতা বিরোধী অপরাধ মানে যে নির্দয় হত্যাকাণ্ড কয়েকদিন ধরে চলেছিল, এগুলো যে সমস্ত ভিডিও ফুটেজ আছে, তারপরে গভর্নমেন্টকে আপনি কাঠগড়ায় না তুলে তাদেরকে সিম্পাথি দেখাবার কোনো জায়গা তো দেখি না। আপনি ওই মামলার বিচার করেন, সেই মামলার বিচারে যদি কোর্ট বলে না এই কারণে আসলে এটা দল নিষেধ করা যায় না বা নিষিদ্ধ ঘোষণা করা যায় না, হতে পারতো সেটা, কিন্তু কোর্টেরই আপনি হাত পা বেঁধে দিলেন। এখন আমি এখানে তো ডেফিনেটলি গভর্নমেন্ট আর বিএনপি একটা নেক্সাস দেখতেই পাই। না, আবার আপনি বললেন যে ছাত্রদের কথা, ছাত্রদের একটা অংশ যারা এখনো রাজপথে আছে তারা কিন্তু এটার বিরোধিতাই করছে। তাই তো বলছি আমি, তারা আবার সরকারের অংশ আমি ধরতে পারি, তো তারা এরকম বিরোধিতা করবে পরে সরকারি জায়গাতে এত স্ট্রিক্ট করছে কেন? যেরকম করে ধরেন যে চুপ্পুর সাহেবের অপসারণ বা অপসারণ নয় সেটা নিয়ে তারা যখন আন্দোলন করেছিল, তখন সরকার কি করলো? বললো যে না, আমরা এভাবে সিদ্ধান্ত দেবো না, এটার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে যাবো, একটা জাতীয় ঐক্যমত্য লাগবে। আজ পর্যন্ত যদি এক বাক্যে জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার দলের পক্ষ থেকে যদি আপনি বলেন, তাহলে আপনার দাবিটি কি মানে আওয়ামী লীগ প্রসঙ্গে এই নির্বাচনে? মানে আমার কাছে এরকম মনে হয় যে এটা আদালতে যাওয়া উচিত, মুক্ত একটা বিচার হোক, সে বিচারে যে রায় হয় আমি তাই মানবো। যদি দেখি যে না, মানলো না কোর্ট যে এটা বিয়ে করা যায় না, নিষিদ্ধ করা যায় না, ঠিক আছে তাই হোক। যেমন আজকে মানে চিফ প্রসিকিউটর তিনি বলছেন যে সুপ্রিম কমান্ডার এই যে গণহত্যার তিনি সাবেক যিনি আইজিপি ছিলেন আব্দুল আল মামুন, তাকে মানে ব্যক্তিগতভাবে বিভিন্ন জনকে এখন আমরা দেখছি যে চিহ্নিত করা হচ্ছে, আমরা অনেকে গ্রেপ্তার হতে দেখছি। আমি তো সেটারই বিরোধিতা করছি। ব্যক্তিগতভাবে হবে কেন? কমান্ডটা তো জয়েন্ট, কমান্ডটা ইজ ফ্রম অ্যান অর্গানাইজেশন, কমান্ডটা গভর্নমেন্ট থেকে। ধরেন এই জন্যই তো আমি শেখ হাসিনার কথা বলছি বা ওবায়দুল কাদেরের কথা বলছি। ওবায়দুল কাদের যখন বলেন ছাত্রলীগকে নামিয়ে দেন, ওই ব্যক্তিগত নির্দেশে ছাত্রলীগ নেমেছে, তাই ওটা একদম দলগত, নিশ্চিতভাবে। যেই কারণে মামলাটা কি বলে জামাতের ব্যাপারটা যখন করা হয়েছে, তখনও তো আপনার দলটা ধরে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো এইখানে মামলাটা যদি করেন তাহলে ইন্ডিভিজুয়ালি হতে পারবে না, কারণ ইন্ডিভিজুয়াল মামলা তো যারা ইন্ডিভিজুয়ালি ক্রাইম করেছে তো সেটা হবেই, কিন্তু পুরা বিষয়টা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে সরকার এবং দল হিসেবে আওয়ামী লীগ করেছে, তাদের বিরুদ্ধে মামলা তো হওয়াই উচিত। একদম স্পষ্ট আপনার বক্তব্য, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আমি নাজমুল হক প্রধান আপনার কাছে আসি, নির্বাচনে কে আসবে না আসবে তার সিদ্ধান্ত আসলে কে নেবেন? মানে অনেকেই বলছেন, অনেক রাজনীতিবিদ, মির্জা ফখরুলও বলছেন সেটা আসলে জনগণের সিদ্ধান্ত, সরকার থেকেও এরকম কথা বলা হচ্ছে। জনগণের সিদ্ধান্ত জনগণ কিভাবে জানাবে? মানে তার প্রতিনিধি কে এখানে? আসলে কথাটার মধ্যে তো রাজনীতি আছে, বোঝা যায় পরিষ্কার। এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি সবাই রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের কর্মী হিসেবে বা ছাত্র হিসেবে সরকার, রাষ্ট্র, দল এগুলি সব আলাদা আলাদা জিনিস, একটা জিনিস না। কিন্তু শেখ হাসিনা তার শাসন ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে সরকার কোনটা, রাষ্ট্র কোনটা, দল কোনটা রাখে নাই, একাকার করে ফেলছে। তার ফলে এই সিদ্ধান্তটা আসলে এই বাংলাদেশে আমি যেমন এখানে তুলনা করে যদি আপনি খেয়াল করবেন, জাস্ট রেফারেন্স হিসাবে আসতেছে, এরশাদ সাহেব অবৈধভাবে ক্ষমতা দখল করছিল, এটা দলও গঠন করছিল, করে ভোট করে জানতেন, ভোট করে ক্ষমতাও গেছে, তাই না? এবং সে আওয়ামী লীগ সেই ইলেকশনে পার্টিসিপেট করছিল, আমরা করে নেই। তারপর সে এরশাদ জনগণের আন্দোলনের চাপে একটা অবৈধ লোক, একটা মিলিটারি ডিক্টেটর যেটা যাকে বলে, তাই না, সে আপনার রিজাইন করছিল। সে জানতো যে রিজাইন করার পর আমার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, কত হতে পারে, তাই না? এই যে জনগণের আন্দোলনের প্রতি যে একটা কী বলে যে বোডাউন করা, মাথা নত করা, এইটা কিন্তু একটা মিলিটারি জেনারেল করছিল এরশাদ সাহেব। আমি তাকে স্যালুট করি এই কারণেই যে সে রিস্ক নিচ্ছে যে আমার জেল হতে পারে, ফাঁসি হতে পারে। দুর্ভাগ্যের বিষয় যে দলটা দাবি করে যে আমরাই মুক্তিযুদ্ধের স্রষ্টা, আমরাই আন্দোলনের স্রষ্টা, এবং এই কথাটা ওরা এ টু জেড সবাই বলে। বাংলাদেশ আর কারো আন্দোলন কেউ জানে না, ওরাই জানে সব আন্দোলন, টক থেকে শুরু সমস্ত জায়গায়। তো সেই দলটা, সেই সরকারটা, সেই রাষ্ট্রটাকে এইভাবে ব্যবহার করলো, এটা তো আসলে অভাবনীয় ব্যবহার। এখন এই বিষয়টা এটা জনগণ চাইলে তো জনগণ আসলে এটা ম্যান্ডেট নিতে হবে জনগণের, আমি তো এমনি ছেড়ে দিতে পারি না তো। আর এটা ঠিক আইন করে বিচার রায় দিয়ে দেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াটা এটা 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 খুব বেশি মঙ্গল বয়ে আনে না। যেমন ধরুন জামাতকে ব্যান করা হয়েছিল তো, জামাতকে, তাই না,
দেশ স্বাধীনের জামাতকে ব্যান্ড ছিল। জামাত তো যখন রাজনীতি ওপেন হয়, জামাত একদম কি বলো সমবিব্যবহারে, মানে কি বলা যায় তাই না, ইন ফুল সুইং জামাত ওপেন হয়ে গেছে। তার কাজ করার পদ্ধতি ছিল, নিয়ম ছিল, তাই না? তাহলে একটা পার্টিকে ব্যান্ড করলে ব্যান্ড হয়ে যায় না। আমরা দেখছি ছোট ছোট পার্টিকে ব্যান্ড করা হয়েছে, আছে ব্যান্ড, তাদের কার্যক্রম চলছে। না, আমরা তো ছাত্রলীগকেও নিষিদ্ধ, ছাত্রলীগকে ছাত্রলীগকে তাদের নিষিদ্ধ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সত্যি সত্যি আমার মনে হয় যে এইটা আমার ধারণা, তাহলে এটা একটা জনমত নেওয়ার একটা বন্দোবস্ত কী হতে পারে, ব্যবস্থা কী হতে পারে। এমনি আইন করে নিষিদ্ধ করার এটা 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 কোনো ফল দেবে বলে মনে হয় না আমার। যেহেতু এটা তো অস্বীকার করে লাভ নেই, আওয়ামী লীগ একটা গ্রাসরুটের সংগঠন, যে কোনো কারণে হোক, স্বার্থের কারণে হোক, আপনার ক্ষমতার কারণে হোক, বহুদিন ধরে এটা আছে। সেই সংগঠনটাকে জনগণ থেকে বিচ্ছিন্ন নিজেরাই করছে তারা ক্ষমতার কারণে। তাহলে সেইটাকে আমি যদি ক্যাশ করতে চাই, আমাকে এখানটায় খুব জেনে শুনেই পথ ফেলানো উচিত। কারণ আমি এমন কোনো সুযোগ দেওয়া উচিত না যেখানে আমি নির্বাচন দাবি করতেছি, দেওয়া উচিত না, যে কারণে এটা আরেকটা ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। লেভেল প্লেইং ফিল্ডেও দাবি করা হচ্ছে। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডও দাবি করা হচ্ছে। সেই জায়গাটাই, যেমন এরশাদের সময় এরশাদ সাহেব কিন্তু ভোট করেছিল সেই সময়, হ্যাঁ, তারপর চাপ ছিল, ভোট করেও কিন্তু সে 35 সিট, নিজে 5 সিট উইন করেছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা এখানটায় যেহেতু রাজনীতি করছি সবাই, আমি মনে করি এখানটায় আওয়ামী লীগ যে কাজগুলি করছে, জঘন্য কাজ করছে, সন্দেহ নেই। এখন এটা ক্রিমিনোলজিতে যে হত্যাকাণ্ডগুলি ঘটছে, এটার বিচার সামগ্রিক অবস্থা, যেমন ধরুন আমি যদি একটা উদাহরণ দেই, 18 সালের ভোটের সময় আমি ওই পার্লামেন্টে ছিলাম, 14 দল পার্লামেন্টে, আমি দলের থেকে ইলেকশন করছিলাম, জিতছিলাম। আমি এলাকায় ভোট দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু আই ওয়াজ ফোর্সড বাই দি অথরিটি, এজেন্সি দিয়ে যে আমাকে চলে আসতে হয়েছে। ভোট 2 দিন আগে গেছিলাম, থাকতে পারিনি এলাকায়, যে আমি অন্য জায়গায় ভোট দেবে মনে করে। তাহলে এই যে 18 সালের ভোটটা যে করলো পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সব মিলিয়ে যে ভোটটা করলো, রাত্রে ভোটটা যে করলো, তো প্রথম তো এখানটাতে এই লোকগুলি তো আইনের আওতা আসা উচিত। তো আমি বলছি যে অনেকগুলি কাজ আছে যেগুলি করা উচিত গভর্নমেন্ট, যদি আমরা একটা ভালো পরিবেশ চাই। ব্যান্ড তো পরে, এমনি তো ব্যান্ড হয়ে আছে আওয়ামী লীগ, দে আর নট মুভিং অ্যাট অল। ফলে আমি যতদিন এই সুযোগটা পাচ্ছি, তাই না, এটা কাজে লাগিয়ে আমার কাজটাকে গুছিয়ে নেওয়া উচিত। তো না, সেই সংস্কারের কাজটি তো চলছে এবং সেখানেও তো অনেক আলোচনা সমালোচনা আছে। আপনাকে ধন্যবাদ নাজমুল হক প্রধান। আসবো নিশ্চয়ই আপনার কাছে। আতাউর রহমান ঢালী, মানে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে বিএনপির যদি সমর্থন নাও থাকে, কিন্তু বাধা নেই, এমন তো এভাবে তো বলা যায়। মানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তো বারবার এভাবেই বলছেন, মানে সেই ক্ষেত্রে ছাত্র নেতাদের সাথে এক ধরনের কি দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার আশঙ্কা বিএনপির রয়েছে, মানে এখনকার পরিস্থিতিতে সেইটিকে আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচকরা রয়েছেন। আসলে বিএনপি তার নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে কথা বলবে, এতে করে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখনকার অবস্থায় সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো বিএনপি যখন কথা বলে, বিএনপি দেশ এবং জনগণকে সামনে রেখে কথা বলে, এতে অন্য কারো অসন্তুষ্ট হওয়া বা সন্তুষ্ট হওয়া, সেটা দেখে তো রাজনীতি হয় না। রাজনীতি হয় জনগণ, দেশ। আর এইখানে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, বিএনপি কখনোই, আমরা অতীতেও এই রাজনীতিকে যে কোর্টে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা অতীতেও বিরোধিতা করেছি। কারণ রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই নেওয়া উচিত। এবং আওয়ামী লীগ এই কাজটা করেছে অতীতে, যে আমাদের কাউকেই কোনো গণতান্ত্রিক যে স্পেস, সেই স্পেসগুলো না দিয়ে এই কোর্টকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম তারা করেছে। কিন্তু তারপরও একটি গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি কিন্তু কখনোই বলছে না যে আমরা এদের নিষিদ্ধ চাই। হ্যাঁ, এদের কঠিন কঠোর বিচার। এবং দেখেন, শেখ হাসিনার কিন্তু সরকার প্রধান এবং দলীয় প্রধান। শেখ হাসিনার বিচার হইলে কিন্তু দলেরও বিচার হয়। ওবায়দুল কাদের দলের সেক্রেটারি, তার যদি কঠোর বিচার হয় তাহলে দলেরও হয়। এবং এই দলের আমি তো দেখেছি অন্যায়ের সাথে তার মন্ত্রী পরিষদ থেকে তার পার্লামেন্ট মেম্বার সকলেই জড়িত, কম বেশি, স্থানীয়ভাবে হোক জাতীয়ভাবে হোক, আওয়ামী লীগের সকলেই একেবারে ক্রাইমের সাথে জড়িত। তো তাদের সঠিক যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগকে তো আর নিষিদ্ধ করা লাগে না। কারণ জনগণের হাতে যদি আমরা সিদ্ধান্ত ছেড়ে দেই, জনগণ যদি আওয়ামী লীগকে এই অন্যায়ের কারণে ভোট না দেয়, তাহলে আওয়ামী লীগ তো এমনিই নিষিদ্ধ হবে। আমরা
রাজনৈতিক প্রক্রিয়া, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দলকে নিষিদ্ধ করা বা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়। এবং আওয়ামী লীগ নিজে, যেটা আমাদের নাজমুল হক প্রধান বলছে যে আওয়ামী লীগ নিজেই নিজেরা বিচ্ছিন্ন করেছে। তো সেই অবস্থায় যে নেতারা রয়েছে তাদের কঠিন বিচার চাই এবং এই দলীয় প্রধানদের আমরা কঠিন বিচার চাই। আমরা কোনো ছাত্র রাজনীতি ও নিষিদ্ধের পক্ষে বিএনপি না। বিএনপি প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কোনো নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। কাজে বিএনপির যে গণতন্ত্র সেটা সত্যিকার অর্থেই এক ধরনের এই যে আধুনিক গণতন্ত্রের একটি দল হচ্ছে বিএনপি। এই কারণেই বিএনপি অন্যদের থেকে হয়তো এই সমস্ত ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করে। বিষয়টি স্পষ্ট, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন আসলে যাদের মত অনেকখানি বেশি প্রকাশিত হয় তারাও কিন্তু বিএনপির এই বিষয়টিতে কিংবা আওয়ামী লীগকে অন্তত নির্বাচনে আসতে দেওয়ার বিষয়ে খুবই কঠোর। সেখানে কি বিএনপির সাথে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত সেই জায়গাটির আশঙ্কা আপনারা? আমাদের তো এই ধরনের ইয়েতে প্রতিযোগিতা হইতেই পারে এবং আমার ধারণা আমার এই ছাত্র বন্ধুরা আমাদের অনুজ তারা এবং তারা নবীন, তাদের আবেগ অনেক বেশি। তারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল শেষ পর্যায়ে, যেটা মান্না ভাই বলেছে শেষটা তারা শেষ করেছেন সেই জন্য, এবং তারা রক্ত দিয়েছেন, তাদের আবেগ অনেক বেশি। কিন্তু আমরা ইউ মাস্ট হ্যাভ ইমোশন, প্রতিটা মানুষের ইমোশন থাকা উচিত, কিন্তু ইউ শুড নট বি গাইডেড বাই ইমোশন। এবং বিএনপি এটাই বিশ্বাস করে, আমরা ইমোশন দ্বারা পরিচালিত হতে চাই না। ইমোশন অবশ্যই থাকবে, এতগুলো লোককে হত্যা করছে, আমার ভিতরে যদি ইমোশন না থাকে তাহলে আই এম নট এ পলিটিশিয়ান এট অল। কিন্তু সেটি মূল বিবেচনা হওয়া উচিত না বলে আপনারা মনে করছেন। অনেক ধন্যবাদ আতাউর রহমান ঢালী, নাজমুল হক প্রধান, মাহমুদুর রহমান মান্না। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরবো জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে, বাকি কথাগুলো তখন হবে। বিরতির পরে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। নির্বাচনের রাজনীতি কোন পথে সবাই, এই শিরোনামে যেখানে আমরা কথা বলছি। আজকে আমাদের সাথে আছেন আতাউর রহমান ঢালী, মাহমুদুর রহমান মান্না এবং নাজমুল হক প্রধান। আবার আপনাদের তিনজনকে স্বাগত। জনাব আতাউর রহমান ঢালী, আপনার কাছে বিরতিতে যাবার আগে আমরা জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে বিএনপির যে মনোভাব সেটি আপনি বলছিলেন, কিন্তু বিএনপি এই যে যদি সামনে যে নির্বাচন নিয়ে, সেই নির্বাচনে বিএনপি সাধারণ মানুষকে নিয়ে কতখানি সম্পৃক্ত হচ্ছে, নাকি এটি শুধু সরকারের সাথে এক ধরনের টানাপোড়েন, সরকার সংস্কার শেষ করবে কবে, রোডম্যাপ কবে দিবে, বিএনপি সেই রোডম্যাপ চাচ্ছে, এটি শুধু বিএনপি নিজস্ব দাবি হয়ে যাচ্ছে কিনা, সাধারণ মানুষের দাবি তাদের সেই দাবির সাথে মিলছে কিনা? অবশ্যই মিলছে। সাধারণ মানুষ কিন্তু আমার যত দ্রুত মানে একটি নির্বাচন, সাধারণ মানুষ যেমনিভাবে সংস্কারকেও চায়, আবার নির্বাচনটাও কিন্তু দ্রুত চায়। অনির্দিষ্টকালের জন্য এই সরকার থাকুক, এটা কিন্তু এই দেশের সাধারণ এবং সচেতন মানুষ কেউ চায় না। এবং বিএনপি কিন্তু জনগণের ওই কথারই প্রতিধ্বনি বারবার করছে। কাজে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন নয়, কারণ যতই আপনি এটা লিঙ্গারিং হবে ততই অনেক সমস্যার সমাধান করবে, সমস্যা নতুন নতুন সমস্যা উদ্ভাবন হবে। এবং এগুলোকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই দেশে একটি নির্বাচিত সরকার ছাড়া অনেক সমস্যা আছে যেগুলো সমাধান করা সম্ভব নয়। এই জন্যই না, কিন্তু যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে বিএনপি তো সেখানে সমর্থনও করে। অবশ্যই বিএনপি কিন্তু সবসময় বলে এসেছে যে আমরা একটা উপযুক্ত সময় তাদের দিতে চাই। এর অর্থ এইটা নয় যে একেবারে সারা জীবনে ওনাদের হাতে সময়। বিএনপি বলছে যে আমরা একটা প্রয়োজনীয় যে সময়, সেই সময়ে আমরা দিতে চাই, সেই সময়ের ভিতরে যতটুকু সম্ভব সংস্কার শেষ করা, বাকিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া। তো বিএনপি এটাতেই বিশ্বাস করে। বিএনপি একটা গণতান্ত্রিক দল, বেশি দিন একটি অনির্বাচিত সরকার দেশে থাকুক এটা চায় না। আরও সমস্যা হচ্ছে যে আমাদের যে উপদেষ্টা পরিষদ, ওনারা প্রায় বলে থাকেন, আজকেও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু আমার মনে হয় এটা রাজনৈতিক অভিপ্রায় নেই বা আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নেই না, এই কথাটা বোধহয় ঠিক না। কারণ ওনারা একটি বিশেষ রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতেই, বিশেষ রাজনৈতিক গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন একটি সরকার ক্ষমতায় আসে, আর যদি বলে যে আমি অরাজনৈতিক, তাইলে এটা একটু হাস্যকর মনে হয়।
অবশ্যই রাজনৈতিক সরকার, যে কোনো সরকার। আপনি একটু আগে প্রথমে যে খবরটা পড়েছেন, বলছেন দেশ, রাষ্ট্র এবং জনগণ, রাজনীতি নিয়ে না, রাজনীতির বাইরে থাকতে পারে না। রাজনীতির বাইরে থাকতে পারে না, কিন্তু মানে সেই অর্থে তো রাজনৈতিক দল নয়, সেই অর্থে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। কিন্তু যারা ক্ষমতায় এসছে তাদের অবশ্যই একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, মানে একটা রাজনৈতিক পরিবেশ থেকেই কিন্তু তাদেরকে এখানে আনা হয়েছে। কাজেই ওইখান থেকে ফিরে আসার তাদের কোনো সুযোগ নেই। এবং সে কারণে আমরা বারবার তাদেরকে বলছি যে এখানে প্রধান ব্যাপার কোনটা, সংস্কার না নির্বাচন? আমি মনে করি যে সংস্কার যেমনিভাবে প্রয়োজন, নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। নির্বাচন হলে জনগণ যে দীর্ঘদিন জনগণের যে আকাঙ্ক্ষা, ভোট দিতে পারে নাই, সেটা আমার মনে হয় জনগণের একটা মানে বিশাল বিজয় হবে। এবং সেই বিজয়টাকে আমরা যাতে ত্বরান্বিত করি, সেই জন্যই বিএনপি কিন্তু বারবার একদিকে সংস্কার, একদিকে নির্বাচন, দুটাকেই পাশাপাশি সেই দাবিটি তাদের জোর দাবি হিসেবে তারা চালিয়ে যাচ্ছে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ আতাউর রহমান তাঁতি। মাহমুদুর রহমান মান্না, প্রয়োজনীয় সংস্কার শেষে যে নির্বাচনের জোর দাবি, সেটি আপনাদেরও রয়েছে। খুব সাম্প্রতিক সময় আপনি বিভিন্ন জায়গায় সে কথা বলেছেনও। আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন, তারা কমিশনের ইসি সচিব সহ তাদের সাথে বসেছেন, সাবেক সিইসিরা সেখানে যে কথা বলেছেন, সার্চ কমিটি 10 জনের নাম চূড়ান্ত করেছে বলেও সংবাদ মাধ্যমে আমরা দেখছি। এই যে কাজ চলছে, মানে সরাসরি রোডম্যাপের যে দাবি, তার বাইরেও নির্বাচন কেন্দ্রিক যে কাজ, সেটি কতখানি স্বস্তি দিচ্ছে রাজনৈতিক দল হিসেবে আপনাদের? আমি ঠিক আজকের রিয়াকশন অন্য দলের মধ্যে কী হয়েছে তা বলতে পারবো না, কিন্তু এইটাকে আমি মানে একটা নির্বাচনী রোড ম্যাপের অংশ মনে করছি না। নির্বাচনী রোড ম্যাপে ধর আমরা বাংলা কি করছি, পথ নকশা। আপনি যে পথে যাবেন, যেরকম করে উনি বলেছেন ট্রেনটা চলছে, আমরা ট্রেন মানে রেল লাইন যেরকম করে বসাতে পারবো সেরকম করে এটা যাবে। তো রেল লাইনটা তো বসার নেই, তাহলে আপনি রোড ম্যাপ বললে এটা আমি মনে করি মানাচ্ছে না। যেরকম করে ইলেকশন কমিশনের প্রাক্তন সদস্যরা বসছেন, কথাবার্তা বলেছেন, যেমন ওইখানে তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, তারপরে যে আপনার সংখ্যানুপাতিক ভোটের কথা বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা সেটির কথা বলেছেন। এগুলো তো সেমিনারও হচ্ছে, আমরাও করেছি এটার উপরে, অন্যান্য পার্টি করেছে। ওই সমস্ত সেমিনারগুলোকে আপনি একটা রোড ম্যাপ বলতে পারবেন না। রোড ম্যাপ সেটাই বোঝায় যে আমরা টার্গেট করছি আগামী 2 বছরে, 1 বছরে নির্বাচন করব, এই নির্বাচন করবার পথে নির্বাচনের জন্য এই কাজগুলো করব, সেটা একটা রোড ম্যাপ। এইটা দেখে অন্যান্য যারা পার্টিসিপেট করবে ইলেকশনে, তারা তাদের কর্মপদ্ধতি, কর্মপন্থা ঠিক করতে পারে। এটার সাথে ওরকম করে কোনো সম্পর্ক নেই। তাতে স্বস্তি দেওয়ার মতো কিছু আছে সেটা আমার মনে হয় না। তার চেয়ে একটা বড় কথা বলি, স্বস্তিটা নির্ভর করে তারা এই সরকারকে কতখানি বিশ্বাস করছে। এই সরকার কি সত্যি সত্যি ভালো মানুষের মতো ভালো একটা নির্বাচন দেবে, দিয়ে চলে যাবে, নাকি আবার ফন্দি ফিকির করে থাকার চেষ্টা করবে। এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে রাজনৈতিক দলগুলো আছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তার পরদিন আপনার ওই আল জাজিরার সাক্ষাৎকারটা পত্রিকায় আসলো, অন্য জায়গায় দিল, এইটা একটা কনফিউশন বাড়িয়ে দিয়েছে। এটার উপরে তার প্রায় যে প্রেস সেক্রেটারি, তারপরে দ্য হিন্দুর সাথে না সেটা তো আছে আমি বলছি, কিন্তু যেটা আপনার তার প্রেস সেক্রেটারি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, সেটাতে এটা কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু কাটে নাই। আমি দেখছি না কাটবার কারণ কি, তার মানে আপনি সন্দেহ করছে যে তাহলে উনি দেবে না। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয়েছে যে এই এক্সপ্লেনেশনটা ঠিকই আছে, কারণ এটা তো আপনার ভিডিও, তো তার মধ্যে আপনি অডিও শুনতে পাচ্ছেন। উনি বলছেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটির মধ্যে এরকম প্রস্তাব এসছে যে সরকারের টার্ম 4 বছর করা হোক। উনি জিজ্ঞেস করেছেন যে তো আপনাদের কতদিন, তো বলছেন না 4 বছরের কম। এইটার মানে উনি ওইটার সাথে মিলাচ্ছেন, এরকম মিলানোর কোনো জায়গা নেই। 4 বছরে কম, এখন আপনি যদি বলেন 4 দিন কম, কী লাভ হলো? আবার 4 বছরে কি, আর 1.5 বছর, 2.5 বছর কম, এরকম করে বলতে পারেন, কিন্তু কথাটা ওইটা। তারপরে উনি হিন্দুর সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেই সাক্ষাৎকারটাও আমি খুব দোষের কিছু মনে করছি না, কারণ এটার কোনো কিছু দিয়ে মানে উনি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন এটা বোঝাচ্ছে না। ওটা হতো যদি দেখতাম যে ডক্টর ইউনূস নিজে
পার্টি গড়বার জন্য চেষ্টা চরিত্র করছে, সেটা তো দেখা যাচ্ছে না। এবং সেটি তিনি বারবার বলছেন, বলছেন যে উনি করবেন না এটা। জি। ফলে হয়েছে কি, ওই বিশ্বাসের জায়গাটা যদি জোড়া লাগতো তাহলে আপনি বলতে পারেন আচ্ছা 3 মাস পরে ভোট হলে আমার অসুবিধা কি, 6 মাস পরে ভোট হলে আমার অসুবিধা কি, যদি ভোটটা ভোটের মতো হয়। এই আস্থা সংকট, ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্নান। জনাব নাজমুল হক প্রধান, আপনিও সেই আস্থা সংকট দেখছেন কিনা সরকারের সাথে রাজনৈতিক দলগুলো তো বারবার আমরা দেখছি কয়েক দফা তারা সংলাপে বসেছেন, যেটি এর আগের সরকারের সময় যে সংলাপটি কখনোই হয়নি বহু দাবি করার পরও, সেটিতে এই আস্থা সংকট কাটার কোনো সুযোগ নেই? একটা হচ্ছে এখানে সংকটটা এই কারণেই আছে, আমি মনে করি এটা একটু পাস্ট যেতে হবে, একটু পিছনে যেতে হবে আমাদেরকে। 111-এর সময় থেকে একটা কথা বাজারে চাওয়া ছিল রাজনৈতিক অঙ্গনে যে -2 এবং এটা মোটামুটি প্যারিফেরি থেকে সেন্টার পর্যন্ত এই কথাটা, এই আওয়াজটা ছিল 111 2 বছর পরে ভোট হয়েছে, আওয়ামী লীগ পাওয়ারে এসছে, বিএনপি, তারপরে আওয়ামী লীগের রাজনীতিটা এমন ছিল বিরোধী দল শূন্য করে বিএনপিকে মাইনাস করে দেওয়া। তো সেইটা করে যখন আওয়ামী লীগ পার পায় না, আওয়ামী লীগ নিজেরাই মাইনাস হয়ে গেছে, আমি বলবো মাইনাস হয়ে গেছে। তো ফলে এখন মাইনাস একটা হয়ে গেছে, ন্যাচারালি পাবলিকের মনে এই সন্দেহটা আসছে না আরেকটা মাইনাস হয় কিনা। আমার ধারণা এই জায়গার থেকে এই সন্দেহটা বারবার ঘুরে ফিরে আসছে যে ভোটটা কবে হবে, ভোটটা। আর বিশেষ করে বিএনপিও কিন্তু দেখবেন নির্বাচন, আমি মনে করি এই সন্দেহটা তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা ভূমিকা আছে। ভূমিকাটা হচ্ছে, ডালি ভাই স্বীকার করবেন জানি না, সেটা হচ্ছে যে অল্প কদিনের মাথায় বিএনপি সমাবেশ করে বলছে 3 মাসের মধ্যে ভোট চাই। ফলে এই যে সন্দেহটা, যদিও সেনাপ্রধান সাহেব বলছেন, উনি বলছেন যে 18 মাসের মধ্যে ভোট, তাই না? ফলে এই সন্দেহটা এই কারণেই আছে। এখন সেই সন্দেহটা দূর করার জন্য সরকারের পদক্ষেপ কার্যক্রমের মধ্য দিয়ে এটা ন্যাচারালি ঠিক হবে যে কবে ভোটটা হবে। ডেফিনেটলি জনগণ, তবে বর্তমান সময়ে বলবো যে বর্তমান সময় জনগণ ভোটের ওই রকম যে ভোট এখনই দাও এই মুডে নেই। তবে জনগণ অবশ্যই চায় যে এটা ভালো ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। এবং এই ধারাটা 47 থেকে আমাদের এই জনপদে এটা অনুপস্থিত। পাকিস্তান এই কারণে গেছে, বাংলাদেশ থেকে আজ পর্যন্ত আমরা এই ধারাটা এস্টাবলিশ করতে পারিনি যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। আপনি দেখবেন এখানটা জীবন দিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে, আন্দোলন করে ক্ষমতা পরিবর্তন হয়েছে, সর্বশেষ তো পলায় গিয়ে ক্ষমতা পরিবর্তন, এবং কি বলবো ঝাড়ে বংশে যদি বলা যায় আর কি, মানে কেউ নাই আন্ডা বাচ্চা, সব পলায় গেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে এমন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে বর্তমান সরকারের, সেটা সময় লাগতে পারে, নাও লাগতে পারে, কমও লাগতে পারে। সেটা হচ্ছে যে কি, যে জনগণ বুঝবে না এই যে ভিত্তিটা হলো, এই ভিত্তির মধ্য দিয়ে এখানটা ক্ষমতার পরিবর্তন হবে জনগণের ভোটের মধ্য দিয়ে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে করি আরও অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় আছে, আপনি নির্বাচন কমিশন বলেন, আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, আপনি জনপ্রশাসন বলেন, তাই না? এসব জায়গায় এমন একটা প্রক্রিয়া সরকারের প্রদর্শন করতে হবে জনগণের কাছে, ওই যে কয় না ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, কাজটা পরে হোক, কিন্তু বাট এই ভিত্তিপ্রস্তর স্থাপনটা করে দিতে হবে। কারণ আমরা এই যে এরশাদ পতনের পরে আমরা টাস্ক ফোর্সের আমরা কিন্তু সাজেশন দেখেছিলাম, কিন্তু 91-এ বিএনপি কিন্তু একটা সাজেশন গ্রহণ করে নাই। ওরা কিন্তু বেশ 10টা মতো কমিটি হয়েছিল টাস্ক ফোর্সের, খুব চমৎকার সাজেশন ছিল, সেগুলি এসেছিল। তার ফলে এই জায়গায় দাঁড়ায় এখন তো সন্দেহ তো সবার মধ্যেই আছে, আমাদের উপরেও আছে সন্দেহ, রাজনীতিবিদদের উপরে, সরকারের উপরে। এই সন্দেহের মধ্যে বাংলাদেশটা ভালো হোক, ভালো জায়গায় যাক, সেটা নিশ্চয়ই আমরা চাই। কারণ এত রক্ত, এত ত্যাগ তো আর বারবার হয় না, এবং সেটা নিশ্চয়ই বৃথা যেতেও দেওয়া উচিত না। অনেক ধন্যবাদ জনাব প্রধান। আমরা একটা বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছু। বিরতির পরে জিপিএইচ ইস্পাত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। নির্বাচনের রাজনীতি কোন পথে সবাই, এই শিরোনামে আমরা কথা বলছি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আমাদের সাথে আছেন। নাজমুল হক প্রধান, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে সরকার রাজনৈতিক দলের মধ্যে একটা আস্থার সংকট আছে, সেটি ঘোচানোর প্রয়োজন। কিন্তু এই যে সরকার, রাজনৈতিক দল, আবার এখানে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এই সব কিছুর টানাপোড়েনের মধ্যে সাধারণ মানুষ কোথায়? সাধারণ মানুষের কথা আদৌ কেউ ভাবছে কিনা, কিংবা সেই জায়গাটি নিয়ে রাজনৈতিক দলগুলো কতখানি সোচ্চার? আপনার মতামত। আসলে ধন্যবাদ আপনাকে আবারও। সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু রাজনীতিতে, রাজনৈতিক দলগুলির প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব আছে সাধারণ মানুষের। সবারই, যে ক্ষমতা যারা ছিলেন, ক্ষমতা যারা ছিলাম না, সাধারণ মানুষ যারা আছে মনে করে যে আমাদের কি, আমাদের তো ওই ক্ষমতা আপনারা যাবেন, আমাদের কি, আমাদের তো যেই লাউ সেই কদু, আমরা আসি একই রকম। ফলে মানুষের, শুনে এত বড় একটা মুক্তিযুদ্ধের পরে মানুষ কিন্তু একটা ভালো শাসন পায় নাই। ইভেন কি এরপরে 90-এর পরেও একটা ভালো শাসন আসে, তাও পায় নাই। এবার জনগণের মধ্যে নিশ্চয়ই আশায় বুক বাঁচছে যে আমরা একটা ভালো শাসন পাবো। কিন্তু এই অল্প কদিন ক্ষমতা পরিবর্তনের মধ্যে যে পরিবর্তনটা সামনে লক্ষ্য করবো, যে মর্নিং শোজ দ্য ডেজ, এই যে ঘটনাটা যে আসে, এই জায়গায় 60 লক্ষ মামলা ওনাদের উপর, পার্টির উপর। ওনাদের নেতারা 8.5 বছর বিদেশ খাটলেন, বিদেশ থাকলেন, কষ্ট থাকলেন, তাই না? আইসা কোন গাড়িতে চললেন? পাবলিকের উপরে এই কোশ্চেনগুলো আসে। কিন্তু
এবং এই যে দখল হচ্ছে সমস্ত জায়গায়, এপিট ওপিট, এই একই জিনিসের তো পুনরাবৃত্তি। ফলে আসলে ভালোটা কি, এই ভালোটার অন্বেষণে পাবলিক একটু বীতশ্রদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা এখানটায় আমরা যারা রাজনীতি করি, এটা আমাদেরই দায়িত্ব হচ্ছে আসলে আমরা কী জায়গায় এই জায়গাতে উত্তরণ হবো কীভাবে, আসলে আমরা এখান থেকে ভালো কিছু শিখবো কি না। এত বড় ঘটনা, শিক্ষা তো সবার জন্যই হওয়া উচিত আমাদের, শুধু না যে আওয়ামী লীগ পলায় গেছে, না পলাইল তো একদিন একটা দলের এত বড় নেতা পলায় গেল, মিলিটারি জেনারেলের সাথে তো পলায় যায় নাই। এই শিক্ষা তো আমাদেরও হওয়া উচিত তো। কিন্তু আওয়ামী লীগ যখন 111 হলো তখন এই কাদের সাহেব বলছে যে এই 111 হক এটা যাওয়া দরকার ছিল, শিক্ষা হয়েছে। ওনার কী শিক্ষা হয়েছে তো বোঝাই গেল, গোটা কী শিক্ষা দিল উনি। এবার আসলে সেই আমি এখানটায় যে কথাটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের যে ন্যারেটিভ, যেটা আওয়ামী লীগের যেটা বয়ান, যেটা সে বয়ানটা খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে কি, এখানটায় পুলিশ হত্যা করা হয়েছে, এখানটায় এই এত লোক মারা হয়েছে, এটা কারা করলো, মানে অন্যদের উপর দায় চাপিয়ে নিজেকে আবার আড়াল করার একটা চেষ্টা। এটা খুব জঘন্য জিনিস। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের এত বড় একটা দুষ্কর্মের পরও 15-16 বছর লাগাতার, তারপর মিনিমাম কোনো ফিলিংস কেন্দ্র থেকে প্রান্ত নেই, কিন্তু যেটা খুব ডেঞ্জারাস, খুব ভয়ানক। সেটিকে আপনি অনেক বেশি মানে ভয়ঙ্কর বিষয় বলে আপনি মনে করছেন। ধন্যবাদ নাজমুল হক প্রধান। জনাব মাহমুদুর রহমান মান্না, আমরা প্রশ্ন একই, আসলে সাধারণ মানুষের কথা কেউ ভাবছে কিনা। আমরা দেখছি বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রকমের সংগঠন, ছাত্ররা রাস্তায় নামছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, এটা নিশ্চয়ই একটি দায় রয়েছে। সাধারণ মানুষের কথা ভাবছে কিনা কি বোঝাতে চাইছেন? সাধারণ মানুষের কথাই তো ভাবতেছে, ভোট লাগবে না তো ভাবতেছে। কিন্তু আপনি সেইভাবে যদি আপনি বলেন যে এই যে এতগুলো মানুষ জীবন দিল, এই রক্তের মূল্যটা কি হবে? এই যে স্লোগান উঠলো যে পুরানো বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ চাই, সেই জন্য কি করবে? সংস্কার তো সব জায়গায় হবে। 10টা কমিটি করছে, একটা কমিটি পলিটিক্যাল পার্টিস করেন না, যে পলিটিক্যাল পার্টিগুলোর কীভাবে সংস্কার করা যায়, তাদের মধ্যে চিন্তার কি ভুল আছে, তাদের আচরণের কি সমস্যা আছে, তাদের দৃষ্টিভঙ্গিগত কি সমস্যা আছে। পার্টিগুলোকে তো নিশ্চয়ই একটা আপডেটেড ফিলোসফির সাথে সাথে পার্টিকেও তার সাথে যেতে হয়। একটা নতুন চিন্তা হলে সেটার সাথে পার্টি যেতে হয়। পার্টিগুলো নিজেরা তাদের অভ্যন্তরে এটা কোনো চর্চা করে কি? করে না। সেই অর্থে জনগণকে ভাবনার কথা যদি বলেন, কোনো নতুন কোনো কিছু নাই। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করতেন, আমি বলতাম আমি কন্টিনিউয়াসলি জনগণের কথাই ভাবছি। আমি জনগণের কথা ভাবছি বলেই জীবনে অনেকগুলো জায়গাতে নিজের সুযোগ, অন্যান্য সুযোগ বাদ দিয়ে রাজনীতি একটা নির্দিষ্ট ধারে আছি। আমি একটা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করি এবং তার জন্যে কন্টিনিউয়াসলি করছি। আমার কর্মীদের, অন্যদেরকে এটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এইটা আমার ভাবনা এখন অত সর্বব্যাপক হয়নি। যারা ভাবলে এটা ইফেক্টিভলি এখনই কাজে লাগতো, তারা কতখানি ভাবছেন সেই জবাব তারা দিতে পারবেন। সেই একটি বড় দলের অংশীজন আছেন জনাব আতাউর রহমান ঢালী। আমি নাজমুল হক প্রধান সাহেব একটা কথা বলেছেন যে 90-এর পরে 3 দলের যে রূপরেখায় একটা অন্যতম দাবি ছিল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে যাওয়া। বিএনপি কিন্তু সেই পদক্ষেপ একমাত্র বিএনপিই নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিকে আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক গণতন্ত্রে রূপান্তরিত করে। তো আজকে আওয়ামী লীগ সম্পর্কে যেটা মান্না ভাই বা প্রধানও বলেছে, আমিও বলতে চাই যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত তাদের ন্যারেটিভ, অর্থাৎ 75 সালের 15ই আগস্টে যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেটার দায় দায়িত্ব তারা শুধু ষড়যন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে, বাট 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের যে অপশাসন, দুঃশাসন, হত্যা, খুন, এটাকে তারা কখনোই স্বীকার করে না। এবং আজও পর্যন্ত 2024 সালে তারা যে পালিয়ে যেতে বাধ্য হলো কি কারণে, এটার পিছনে তারা এখনও ষড়যন্ত্র খুঁজে, এখনও আওয়ামী লীগ ষড়যন্ত্র খোঁজে যে এর পিছনে না, এখানে কোনো ষড়যন্ত্র নাই। জনগণের অভ্যুত্থানের মুখে পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি শাসক শুধু একা পালিয়ে যায়নি, তার পরিবার, তার পার্লামেন্ট, তার মন্ত্রিসভা। আমার জানা মতে, মান্না ভাইয়ের জানা আছে কিনা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আমি এই পর্যন্ত পড়িনি। এরপরও আওয়ামী লীগের আগে পর্যন্ত পরিবার সহ, হ্যাঁ, পালিয়ে যাওয়ার কথা বলছেন না, পরিবার সহ মানে সকলে মিলে যে পালিয়ে গেছে, পরিবার, পার্লামেন্ট, মন্ত্রিসভা, 3টা একসাথে। এইটা পৃথিবীর আমি কোনো সমসাময়িক ইতিহাসে আমি পাইনি। এরপরও যদি আওয়ামী লীগের শিক্ষা না হয় এবং আওয়ামী লীগ
এরপরও যদি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তারা যে মানবতা বিরোধী যে অপরাধ করেছে, আমি চাইব এই উপদেষ্টা পরিষদ সঠিকভাবে সেই বিচারটা করুক। সঠিকভাবে বিচার করলেই আওয়ামী লীগ নয়, ভবিষ্যতেও যদি কেউই এই গণবিরোধী কার্যক্রমের সাথে জড়িত হয়, এটা যেন একটা এক্সাম্পল হিসাবে থাকে। আমরা সেটা চাই। আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো স্বৈরতন্ত্র ফেরত আসুক। আমরা চাই না আরও কারো মায়ের বুক গণতন্ত্রের জন্য খালি হোক। আমরা চাই একটা সত্যিকারের আধুনিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা। বাংলাদেশের সামনে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ, বিশেষ করে আন্তর্জাতিক যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আমেরিকাতে সরকার পরিবর্তন হয়েছে, সেই ট্রাম্পের সরকার, তারা কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমেই চায়নার বিরুদ্ধে তাদের যে অবস্থান নেবে, সেই অবস্থান নিলে তারা আরও বেশি ভারতের উপরে নির্ভরশীল হবে। এবং সেই ক্ষেত্রে ইন্দো প্যাসিফিকে তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে আসবে। আবার চায়না আমাদের অন্যতম মিলিটারি হার্ডওয়্যার সাপ্লায়ার, সেই ক্ষেত্রে আমাদের সাথে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক, এবং এগুলো সব মিলে আমাদের নির্বাচন অত্যন্ত, আমরা যতই বলি না কেন আন্তর্জাতিক এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এর থেকে বাইরে নয়। এগুলোকে মাথায় রেখেই যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার একটা নির্বাচনের দিকে যাওয়াটাই হচ্ছে বাংলাদেশের জন্য কাম্য। অনেক অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান ঢালী, ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না এবং নাজমুল হক প্রধানকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ফিরবো আগামীকাল রাতে 10টায় রাজকাহন নিয়ে, নতুন রাজকাহন নিয়ে। থাকুন।